তো এবারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পার্ট 3 বাকি অংশ। পার্ট 3-তে আমরা পড়েছিলাম যে বৃত্তাকার কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয় করেছিলাম, আর হচ্ছে তোমার নির্ণয় করেছিলাম তার বৃত্তাকার কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ। তো এবারে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে প্রথম ও এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের সম্পর্ক। তাহলে এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ আমরা পেয়েছিলাম যে 2πz² ডিভাইডেড বাই NH। যদি প্রথম কক্ষের গতিবেগ কি হবে, তাহলে শুধু n এর জায়গায় আমি কি বসাবো, 1 বসাবো। তাহলে v1 সমান কি হবে, 2πz² ডিভাইডেড বাই 1 ইন্টু h। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে না, vn বাই v1 সমান 2πz² ডিভাইডেড বাই nh। v1 এর ভ্যালু রিভার্স হয়ে যাবে 2πz²। এবারে কোনাকুনি কেটে দিলাম, h কেটে দিলাম, তাহলে থাকলো কি না vn সমান v1 ইন্টু 1/n। এটাই হচ্ছে nতম ও প্রথম কক্ষের ইলেকট্রনের গতিবেগের মধ্যে সম্পর্ক। এবার তোমরা তুলে নাও। এবারে আমরা জানবো nতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি। তো nতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তিকে যদি En ধরে নেওয়া হয়, En সমান কি হবে, তাহলে গতি শক্তি প্লাস হচ্ছে স্থিতি শক্তি। স্থিতি শক্তি এবং গতি শক্তির সমষ্টি হচ্ছে মোট শক্তি। তাহলে ইলেকট্রনের গতি শক্তি সমান ½mv² প্লাস, এইবারে এলো স্থিতি শক্তি। এখানে ঘূর্ণায়মান ইলেকট্রনের স্থিতি শক্তি বলতে কি বলো, বোঝাও। সেটা একটু বুঝে নিতে হবে। প্রথমে রাফে আমরা দেখে নেব না, নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে কোনো ইলেকট্রনের যে মোট অন্তর্নিহিত শক্তি সেটাকে শূন্য ধরা হয়। এবারে নিউক্লিয়াস থেকে আর দূরত্বে কোনো ইলেকট্রনকে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে তার স্থিতি শক্তি। তাহলে নিউক্লিয়াস থেকে আর দূরত্বে একটা ইলেকট্রনের যে আকর্ষণ বল সেটা আমরা কি শিখেছিলাম, যেটা হচ্ছে অভিকর্ষ বল, সেটা হচ্ছে z²/r² শিখেছিলাম। তো এবার নিউক্লিয়াস থেকে আর দূরত্বে ইলেকট্রনের স্থিতি শক্তি কি হবে না, ইলেকট্রনের স্থিতি শক্তি হবে সমান হবে আর দূরত্বে না, নিউক্লিয়াস থেকে যেখানে আর সমান হচ্ছে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ থেকে আমি কোথায় নিয়ে আসবো, আর সমান আর ব্যাসার্ধে নিয়ে আসবো। নিউক্লিয়াস থেকে একটা আর দূরত্বে একটা ইলেকট্রনের স্থিতি শক্তি সেটা কি হবে না, z²/r² ইন্টু dr। dr হচ্ছে ক্ষুদ্র দূরত্ব। তো এটা ইন্টিগ্রেশন করব, তোমরা এখন হয়তো বুঝতে পারবে না, ইন্টিগ্রেশন ম্যাথে করালে সেটা বুঝতে পারবে। z² কনস্ট্যান্ট, আর dr/1/r² কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে সেটা পাবো -1/r পাবো, আর উপরে z² কমন থাকবে, কনস্ট্যান্ট থাকবে, আর এটাকে ইন্টিগ্রেশন dr/r² কে ইন্টিগ্রেশন করলে -r পাবো। এইটা হচ্ছে কি না, নিউক্লিয়াস থেকে আর দূরত্বে একটা ইলেকট্রনের স্থিতি শক্তি। তাহলে কি বললাম না, নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে যখন r = ইনফিনিটিভ তখন ইলেকট্রনের যে অন্তর্নিহিত শক্তি সেটাকে শূন্য ধরা হয়। এবার একটা ইলেকট্রনকে যখন অসীম দূরত্ব থেকে নিউক্লিয়াসের একটা নির্দিষ্ট ব্যাসার্ধের দূরত্বের মধ্যে নিয়ে আসবো তখন যে কাজ করতে হয় সেটাই হচ্ছে তোমার তার যে স্থিতি শক্তি। এবার নিউক্লিয়াস থেকে আর দূরত্বে ইলেকট্রনের যে আকর্ষণ বল সেটা কি ছিল না, অভিকর্ষ বল ছিল। যে আকর্ষণ বলটা ছিল সেটা অভিকর্ষ বল। সেই অভিকর্ষ বল যেটা ছিল আমরা জেনেছিলাম z²/r²। তো তাকে যদি ইন্টিগ্রেশন করা হয় সেখান থেকে আমরা পাবো -z²/r। এইটা হচ্ছে আর দূরত্বে, নিউক্লিয়াস থেকে আর দূরত্বে একটা ইলেকট্রনের স্থিতি শক্তি। তো এইটা মান বসাবো আমরা যে -z²/r। তো এখান থেকে আমরা আবার v², এই v² সমান আমরা কি পেয়েছিলাম না, একটা সুস্থিত কক্ষপথে ইলেকট্রনের যে গতি পেয়েছিলাম সেটা পেয়েছিলাম হচ্ছে z²/mr। আগের ইকুয়েশন থেকে আমরা পেয়েছিলাম। আগের ইকুয়েশনটা তোমরা ফলো করো,
দেখবে বুঝতে পারবে ওখানে রয়েছে খুব সম্ভবত 1 নম্বর বা 2 নম্বর ইকুয়েশন ছিল ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই এম আর, আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কোয়ার বাই আর। এখানে একটা এম রয়েছে, এখানে একটা এম রয়েছে, কেটে দিলাম। তাহলে উপরে থাকলো জেড স্কোয়ার বাই নিচে 2r মাইনাস জেড স্কোয়ার বাই আর। এটাকে যদি আমরা সরল করে থাকি তাহলে 2r জেড স্কোয়ার মাইনাস 2 জেড স্কোয়ার। তাহলে সেটা আমরা পেলাম কি না মাইনাস জেড স্কোয়ার বাই 2r। এটা পেলাম যে মোট শক্তি হচ্ছে জেড স্কোয়ার বাই 2r। তাহলে দেখো এখানে আর এসেছে, এই আর এর ভ্যালুটা আমরা কোথায় পাবো না এখান থেকে পাবো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এই মানটা আমরা এই সমীকরণে বসাবো। তাহলে নিচ আর জায়গা নেই, আমি উপর থেকে করব, একবার মুছে নিচ্ছি, তোমরা সেটাকে কপি করে নাও। দেখতে পাচ্ছ এই ইকুয়েশনে আমরা আর এর উপরে লিখলাম 2 পাই জেড স্কোয়ার বাই 2 লিখলাম, আর এই আরটার মান আমরা এখানে বসাবো। আর হচ্ছে কি বলতো এন স্কোয়ার এইচ স্কোয়ার, এই যে আগে পেয়েছিলাম এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এই মানটা আর এর মান এখানে বসাবো যে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তো কাটাকাটি করব 2, তাহলে আমরা এখানে পাচ্ছি যে মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এইটা হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি। তাহলে এখান থেকে পেলাম যে অতএব একটা ইলেকট্রনের মোট শক্তি সমান মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা একটা ইলেকট্রনের মোট শক্তি। তো এবার হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হবে না, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমরা বের করি তা হাইড্রোজেন পরমাণু পারমাণবিক ক্রমাঙ্ক কত বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে এই জায়গাটা আমরা 1 বসিয়ে দেব যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইএন সমান মাইনাস 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। যেহেতু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড সমান 1, ঠিক আছে। এইটা দেখতে পাচ্ছ যে এই ইএন এর রাশিমালায় একটা ঋণাত্মক চিহ্ন রয়েছে। এর তাৎপর্যটা কি? এর তাৎপর্য হচ্ছে নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে যখন এন সমান ইনফিনিটি তখন হচ্ছে একটা ইলেকট্রনের অন্তর্নিহিত শক্তি কি থাকে 0। এবার ইলেকট্রনটিকে যদি নিউক্লিয়াসের একটা নির্দিষ্ট ব্যাসার্ধের দূরত্বে আনতে হয় তাহলে কি হবে না সেই ইলেকট্রনটি এই পরিমাণ 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার পরিমাণ শক্তি বিকিরণ করবে, এবং শক্তি বিকিরণ করে তার অন্তর্নিহিত শক্তির পরিমাণ কমিয়ে ইলেকট্রনটি কি হবে স্থায়ী হবে। তাহলে একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে স্থায়ী হতে গেলে তাকে এই পরিমাণ শক্তি কি করতে হবে বিকিরণ করতে হবে। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম যে ইএন এর রাশিমালায় ঋণাত্মক চিহ্ন তাৎপর্য হচ্ছে নিউক্লিয়াস থেকে নিকটবর্তী কক্ষে ইলেকট্রনের শক্তি হচ্ছে কম এবং দূরবর্তী কক্ষে হচ্ছে তোমার ইলেকট্রনের শক্তি বেশি। এটা তুলে নাও, এরপরে আমরা বাকি পার্টে চলে যাব। এবারে আমরা নির্ণয় করব হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষ ও এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি মাত্রার অনুপাত। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে শক্তি আমরা কি পেয়েছিলাম মাইনাস 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এখানে বলেছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষ ও এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির অনুপাত। তাহলে এনতম কক্ষের শক্তি কি আমরা পেয়েছিলাম ইএন সমান পেয়েছিলাম মাইনাস 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার পেয়েছিলাম। এবার প্রথম কক্ষ বলেছে তাহলে আমরা E1 সমান কত পাবো মাইনাস 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4
ডিভাইডেড বাই এই n এর জায়গায় কি বসাবো, 1 নম্বর কক্ষ, সেই জন্য 1 স্কোয়ার ইন্টু h স্কোয়ার। এবার এদের আমরা কি বের করব, অনুপাত। তো একটু মুছে নেব। তো এবার এদের অনুপাত বের করব, en বাই e1 সমান মাইনাস 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই n স্কোয়ার h স্কোয়ার ইন্টু মাইনাস কি দেখলাম যে h স্কোয়ার 1 ইন্টু h স্কোয়ার বাই 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4। দেখো উপর আর নিচ দুটো সমান রাশি, কেটে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি h স্কোয়ার কেটে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস। তাহলে এখান থেকে থাকলো শুধু নিচে 1 বাই n স্কোয়ার, তার মানে হচ্ছে 1 বাই n স্কোয়ার, বা en সমান কি হবে, e1 ইন্টু 1 বাই n স্কোয়ার। এইটা হচ্ছে প্রথম ও nতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির হচ্ছে অনুপাত। তোমরা কপি করে নাও। নেক্সট চলে যাব, মুছে দিচ্ছি। এবারে আমরা প্রতিষ্ঠা করব বোরের সমীকরণ থেকে রিডবার্গ সমীকরণ উপপাদ্য। তো রিডবার্গ সমীকরণ আমরা আগে শিখেছি হাইড্রোজেনের রেখা বর্ণালীর ক্ষেত্রে, যে নিউ বার বা তরঙ্গ সংখ্যা সমান 1 বাই ল্যামডা আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, যেখানে আর হচ্ছে রিডবার্গ ধ্রুবক, যার ভ্যালু ছিল 109,678 সেন্টিমিটার ইনভার্স। তো ওই সমীকরণটা এখানে আমরা প্রতিষ্ঠা করব বোরের সমীকরণ থেকে। তো যখন কোনো ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু, যখন কোনো ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর, যখন কোনো ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর n2 থেকে n1 কক্ষে অর্থাৎ উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে অবতরণ করে তখন বিকীর্ণ আলোক রশ্মির কম্পাঙ্ক, তখন বিকীর্ণ আলোক রশ্মির কম্পাঙ্ক নিউ হলে, আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট থেকে, প্ল্যাঙ্কের সমীকরণ থেকে শিখেছিলাম যে একটা ফোটনের হচ্ছে তোমার কি শক্তি, যেটা হচ্ছে তার কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে হচ্ছে ফোটনের শক্তি বাড়বে, আর যদি কম্পাঙ্কর মান কম হয় তাহলে সেটা হবে ফোটনের শক্তি কম হবে। তো এখানে যেটা হচ্ছে n2 থেকে n1 কক্ষে ইলেকট্রন অবতরণ করবে, অর্থাৎ কি হচ্ছে ইলেকট্রন শক্তির আকারে বিকিরণ করবে। তাহলে এখানে হচ্ছে শক্তির শোষণ কিংবা বিকিরণ যে সেটা পার্থক্য, সেটা হচ্ছে কি না E2 আমরা ধরে নিয়েছিলাম। কি ধরে নিয়েছিলাম, H নিউ সমান ডেল ই। ডেল ই হচ্ছে চেঞ্জ অফ এনার্জি, তার শক্তির শোষণ এবং বিকিরণের যে পার্থক্য সেইটা। এখানে হচ্ছে উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে এসেছে, তাহলে উচ্চ কক্ষে এবং নিম্ন কক্ষের শক্তির যে পার্থক্য, তো সেটা আমরা লিখবো কি না E2টাকে একটু লিখে দেবো En2 মাইনাস En1। কারণটা কি না 2 নম্বর কক্ষ থেকে 1 নম্বর কক্ষে হচ্ছে শক্তি ইলেকট্রন অবতরণ করেছে, সেই জন্য লিখবো। এবারে আমরা বলবো যে এই E2 মানে En2 হচ্ছে না 2 নম্বর কক্ষে ইলেকট্রনের শক্তি। আমরা কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম যে 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই n স্কোয়ার h স্কোয়ার। যেহেতু বলেছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z এর 1 বসিয়ে আমরা আগের সমীকরণে পেয়েছিলাম যে তার শক্তি হচ্ছে মাইনাস 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই n স্কোয়ার h স্কোয়ার। ওই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো, শুধু এই n এর জায়গায় n2 লিখবো। কি লিখবো, মাইনাস 2 পাই স্কোয়ার m
ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n2 এর হোল স্কোয়ার h এর হোল স্কোয়ার। এখানে মাইনাস রয়েছে আর আমাদের শক্তির সমীকরণে মাইনাস রয়েছে, দুটো মাইনাস মিলে কি হবে, একটা প্লাস হয়ে যাবে। তখন লিখব 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই n1 স্কোয়ার h স্কোয়ার। এবারে দেখো এখানে পুরোটা 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই h স্কোয়ার এখানেও রয়েছে, আবার সেম রাশিটা 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই h স্কোয়ার এখানে রয়েছে। তাহলে এই রাশিটা আমি কমন নিয়ে নেব। কমন নিলে কি হবে না 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই h স্কোয়ার কমন নিলে 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 এর স্কোয়ার হবে। এবার এই এইচটাকে আমি নিচের দিকে নিয়ে আসব। কি নিয়ে আসব, এটা ছিল এইচ নিউ বা নিউ সমান আমরা কি লিখব, নিউ সমান না 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই h কিউব সমান ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 এর হোল স্কোয়ার। নিচে জায়গা নেই, এবারে উপরে লিখব, উপরের অংশটা মুছছি। কি পেলাম না নিউ পেলাম। আচ্ছা এই নিউ সমান আমরা কি জানি, সি বাই ল্যামডা জানি। তাহলে এই নিউ এর জায়গায় আমরা লিখবো কি সি বাই ল্যামডা। তোমরা নিচ থেকে কন্টিনিউ করে চালিয়ে যাবে। নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা সমান আমরা কি লিখবো না 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই h কিউব ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 এর হোল স্কোয়ার। দেখো এই সিটাকে আবার নিচে নিয়ে চলে আসবো, বা 1 বাই ল্যামডা সমান 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই ch কিউব 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 এর হোল স্কোয়ার। এই যে পুরো টার্মটা 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই ch কিউব, এটাকে একটা সংখ্যা ধরে নেব, সেটা হচ্ছে r। এই পুরো রাশিটাকে r ধরে নেব, r ইন্টু হচ্ছে 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এটা হচ্ছে 1 বাই ল্যামডা। এইটা হচ্ছে রিডবার সমীকরণ। রিডবার সমীকরণ কি শিখেছিলাম, যে নিউ বার বা 1 বাই ল্যামডা সমান r ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এইটা হচ্ছে রিডবার সমীকরণ, যেখানে r হচ্ছে কনস্ট্যান্ট, r সমান হচ্ছে কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে r এর মানটা কি পেলাম, r সমান না 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই ch কিউব, এটা হচ্ছে r এর ভ্যালু। আমরা আগে জেনেছিলাম যে r এর ভ্যালু 109678। এই ইকুয়েশনটাতে প্রত্যেকটার মান বসিয়ে দাও, দেখবে r এর মান আমরা পেয়ে যাব। তাহলে কপি করে নাও, আমি উপরে একবার বের করে দেখিয়ে দিচ্ছি r এর ভ্যালুটাকেও। তো এবারে আমরা বের করব রিডবার ধ্রুবকের ভ্যালু। তো রিডবার ধ্রুবক আমরা কি পেয়েছিলাম, r সমান 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই ch কিউব। এই সমীকরণগুলোয় বসাও, 2 ইন্টু পাই মানে আমরা আগে শিখেছিলাম 22/7, 22/7 মানটাই হচ্ছে 3.14 এর স্কোয়ার। m হচ্ছে মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের হচ্ছে ভর, সেটা হচ্ছে কি হবে
9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম, এইটা বসাবো। আর ই হচ্ছে ইলেকট্রনের আধান, এখানে বসাবো কি না ইন্টু 4.8 ইন্টু 10⁻10 ESU হোল টু দি পাওয়ার 4। আর সি হচ্ছে কি বলতো ভেলোসিটি অফ লাইট 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। আর এইচ হচ্ছে কি বলতো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সেটার ভ্যালু বসাবো 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড। এর কিউব, এইটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে কাছাকাছি আসবে 109,678 সেন্টিমিটার ইনভার্স, বা কোনো ক্ষেত্রে আসতে পারে 109,677 এরকমও আসতে পারে। তো এতটা পর্যন্ত আমাদের আজকে পার্ট 3 ক্লাসটা হলো। কোনো কারণে পার্ট 1টা অর্ধেকটা হয়ে গেছে, পার্ট পরপর দুটো হয়ে গেছে, আমি দুটোকেই আপলোড করে দেব, তোমরা সেটা দেখে নেবে দুটো ক্লাস মিলে। এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 3। ওকে, এতটা। আর এই যে সমীকরণগুলো আজকে প্রতিষ্ঠা করলাম, যে ব্যাসার্ধ, গতিবেগ, এনার্জি, আর হচ্ছে ব্যাসার্ধের সম্পর্ক, গতিবেগের সম্পর্ক, আর হচ্ছে এনার্জির যে সম্পর্ক প্রথম কক্ষর সঙ্গে এন কক্ষ হতে, তো এগুলো থেকে তোমরা ছোট ছোট অঙ্ক বই থেকে করবে, আর আমি কিছু অঙ্ক PDF করে তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো। ওকে।